আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এমবিবিএস বিডিএস ছাড়া নামের আগে ব্যবহার করা যাবে না ডাক্তার পদবি। রায় হাইকোর্টের। কোথাও কোথাও কর্মবিরতি চলছেই, সেবা বন্ধে দিশেহারা রোগী স্বজনরা। অনেক দূর থেকে এসে ফিরে যাচ্ছি, এটা অনেক কষ্টদায়ক। হাসপাতাল তারা কোনো নির্দেশনাও দেয় না, কি বদ্ধ না খোলা। আমি ট্যাক্স দেওয়া হচ্ছে এই দেশে বাস করি, তাহলে আমার তো অধিকার আছে এই দেশে হচ্ছে যে চিকিৎসা নেওয়ার। 3 দিনের সফরে কাল ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে, যোগ দেবেন উদ্বাস্তুদের গণ ইফতারে। আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারেন। ফ্যাসিবাদীরা পালালেও চক্রান্ত বন্ধ হয়নি এখনো, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। কিছু লোভী দল নির্বাচনের বিরোধিতা করছে, মন্তব্য মির্জা আব্বাসের। মাগুরায় নির্যাতিত শিশুটির শারীরিক অবস্থার অবনতি, ধর্ষণ বিরোধী আইন সংশোধনের খসড়া তৈরি, জানালেন ডক্টর আসিফ নজরুল। এনআইডি সেবা উন্নত করতে বহির্বিশ্বের মতো স্বতন্ত্র ডেটা অথরিটি করতে চায় সরকার। নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দেওয়াই লক্ষ্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের। এর আগে টেস্ট ও টি-20 থেকেও বিদায় নেন তিনি। পাকিস্তানের ট্রেনে জিম্মি দশার অবসান হয়নি। সেনা অভিযান ঠেকাতে বন্দীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে হামলাকারীরা। 30 বালুচ বিচ্ছিন্নতাবাদী নিহত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে রয়েছেন সাবেক 2 আইজিপি হাসান মাহমুদ, বেনজির আহমদ এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এরা 3 জনই বিদেশে আছেন। এছাড়া 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় কারাগারে আছেন। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বর। দিনভর হেফাজতে ইসলামের কর্মসূচির পর রাতে আসে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা। মধ্যরাত থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এতে শুরু থেকে শতাধিক নেতাকর্মী নিহতের দাবি করে হেফাজত ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়। বুধবার মামলাটি আমলে নিয়ে শুনানি হয় ট্রাইব্যুনালে। নির্দেশ দেওয়া হয় 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের। সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক, বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তৎকালীন ডিএমপির ডিসি মোল্লা নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে। যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র এবং এতিম, শিশু, কিশোর, কোরআনের হাফেজ, এই ধরনের মানুষ। এবং পরবর্তীতে তাদের সংখ্যা নিরূপণের ব্যাপারেও কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছে অজ্ঞাতনামা কবরে। তাদের সংখ্যা নিরূপণ করতে দেওয়া হয় নাই। তাদের পরিবারবর্গের কাছে গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রকাশ না করেন যে তাদের সন্তানেরা এখানে মারা গিয়েছেন কিনা। শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচি ঘিরে হতাহতের বিষয়টি এখনও রহস্যে ঘেরা। তাছাড়া ভোররাতে মতিঝিলের ওই ঘটনায় শাহবাগে থাকা গণজাগরণ মঞ্চের নেতাদের কি ভূমিকা তাও জানা জরুরি। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন, কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। শুনানির সময় ট্রাইব্যুনালে ছিলেন হেফাজত নেতারা। মামলা নিয়ে বিচারকদের সিদ্ধান্তে সন্তুষ্টি জানান তারা। অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করেছি এবং তদন্ত সাপেক্ষে
আরও যারা অপরাধী তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য দাবি উত্থাপন করেছি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আমার নাম 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে সমাবেশ করেছেন চিকিৎসকরা। সমাবেশ শেষে তারা পদযাত্রায় অংশ নেন। চিকিৎসকদের দাবি, গত 13 বছর ধরে আইনি জটিলতার কারণে ডাক্তার পদবি ব্যবহারের কোনো সুরাহা করা যায়নি। প্রকৃতপক্ষে এতে ধ্বংস করা হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। চিকিৎসকদের সমাবেশ থেকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ এবং ম্যাটস বন্ধের দাবিও জানানো হয়। এমবিবিএস ও বিডিএস পদবীর সঠিক ব্যবহার, ম্যাটস বন্ধ এবং সুরক্ষা আইন প্রণয়ন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল থেকে শহীদ মিনারে আসতে শুরু করেন চিকিৎসকেরা। চিকিৎসকদের পাশাপাশি সমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করছে বলে অভিযোগ করেন তারা। একটা প্রপার নলেজ নাই, সে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে এবং সাধারণ যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তারা কিন্তু বুঝবে না যে আসল ডাক্তার কারা আর ভুয়া ডাক্তার কারা। এগুলা লেখার পূর্বে তার প্রতিক্রিয়াটা কি হবে সেটা জানানো জরুরি। মানহীন যে এই সাইকোলজি যে প্রতিষ্ঠান আছে এগুলো বন্ধ করে দিলেই আর এই উৎপাদনটা হবে না। আর উৎপাদন না হলে তারা বলতে পারবে না যে আমি বেকার। এটা তো আরো অনেক লেন্দি প্রসেস, সেটার সাথে তুলনা করে আপনি 6 মাসের বা 1 বছরের ট্রেনিং প্রাপ্তদের কিভাবে আপনি ডাক্তারদের সাথে তুলনা করতে পারেন? আমরা তো জাস্ট লেখাপড়া কমপ্লিট করার জন্য 6 বছর চলে যায়, আর কিভাবে একটা প্রেসক্রাইবে হাত দিতে পারে? হাতটা কি কাঁপে না? উপজেলা পর্যায়ে শূন্যপদ পূরণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। একটা পেশেন্ট পার্টির একটা আক্রমণাত্মক ভূমিকা থাকে যে নিয়ে আসলাম, তার মানে তারা চায় হাসপাতালে আনা মাত্রই রোগী ভালো হয়ে যাক, কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটির কারণে আমরা এটা যখন দিতে পারি না তখন তাদেরকে রেফার করতে হয়। রোগীদেরকেও তো এই জিনিসটা মানতে হবে, তাদেরকেও যারা যে এসে ডাক্তারের গায়ে হাত তোলা, হসপিটালে ভাঙচুর করা, এইগুলো অবশ্যই বেআইনি। স্টেরয়েড দিয়ে আপনাকে কালকের মধ্যে আমি সোজা করে দাঁড় করায় দিতে পারবো, বাট ইট ইজ দ্য জুডিশিয়াল প্র্যাকটিস। পেশেন্ট পার্টি আমাদেরকে ভুল বুঝছে এবং তারা এসে মারধর থেকে শুরু করে যে কোনো ধরনের নির্যাতন ডাক্তারদের উপরে হচ্ছে। চিকিৎসকদের এই আন্দোলন চলাকালেই আদালতের রায় আসে। রিটের প্রেক্ষিতে আদালত বলেন, এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা কিংবা অন্য কোনো সনদধারীরা নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ, এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের যত প্রকার অপচিকিৎসা আছে সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে। আদালতের রায়ের পর বাকি 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেন চিকিৎসকেরা। দোয়েল চত্বরে পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে শিক্ষা ভবন পর্যন্ত যান চিকিৎসকেরা। পরে 15 সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিজেদের 4 দফার প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বন্ধ ছিল বহির্বিভাগের সেবা, এতে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। উচ্চ আদালতের রায়ে ডাক্তার পদবীর বিষয়টি সুরাহা হলেও অন্য 4টি দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি আন্দোলনকারীদের। গুরুতর ও জটিল রোগের চিকিৎসায় উত্তরের জনপদে অন্যতম ভরসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল থেকেই রোগী ও স্বজনদের ভিড় বহির্বিভাগের সামনে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মেলেনি চিকিৎসা সেবা। 5 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। বহির্বিভাগে রোগী দেখা থেকে বিরত থাকেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররাও। এতে চরম ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শিখগঞ্জ, মনাকষা, সোনা মসজিদ। আমরা এই যে 4 জন আসছি চিকিৎসা করার জন্য। চিকিৎসা করে এসে আমরা কাউন্টারে দেখছি আমাদের টিকিট দিচ্ছে না। শেষ 3 দিন থেকে আমার ছেলেরা অসুস্থ, তাহলে ওরা আন্দোলন ডাকবে, হয়তো আমাদের লাগে, ওরা তো ডাক্তার পোশাক পরে আছে, আমাদের ছেলেপেলেকে ট্রিটমেন্ট করতে করে ওরা এই আন্দোলনটা ডাকতো। আমি ট্যাক্স দেওয়া হচ্ছে যে এই দেশে বাস করি, তাহলে আমার তো অধিকার আছে এই দেশে হচ্ছে যে চিকিৎসা নেওয়ার। একই চিত্র ছিল চট্টগ্রাম, সিলেট, রংপুর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও। চিকিৎসা সেবা পাওয়ার আশায় সকাল থেকে দুপুর পর্যন্ত বহির্বিভাগের সামনে বসে থাকতে দেখা যায় অনেক রোগী ও স্বজনদের। জরুরি স্বাস্থ্যসেবা চালু থাকলেও কোথাও কোথাও হাসপাতালের গেট বন্ধ করে দেয়া হয়। কর্মবিরতি কর্মসূচির কারণে বরিশাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও বেশ কিছু সময় বন্ধ ছিল সেবা। ডাক্তার দেখাই যে আইসা দেখি এখানে কাউন্টারে টিকিট দিচ্ছে না, যেখানেই যাই বলে টিকিট বন্ধ। তো আমরা রোগীরা যদি টিকিট
না পাই তাহলে আমরা কিভাবে ডাক্তার দেখাবো? রুগী দেখতেছে না ওরা। আজকে আবার আসছি, দেখি এই অবস্থা, তো এখন আমরা কি করতে পারি? কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশও করেন ইন্টার্ন চিকিৎসকরা। উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিয়োগের পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা। আমাদের ইমার্জেন্সি সেবাগুলো আমরা চালু রেখেছি, কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলে আমরা সেটা দেখছি। ম্যাথস বা ডিএমএফ এরা তো ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করার কথা, তারা তো কখনো ডাক্তারের দায়িত্বটা পালন করতে পারে না, তারা তো এটার জন্য প্রশিক্ষিতও নয়। প্রশাসনিকভাবে এবং স্বাস্থ্য খাতের সমস্ত কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের এই সংকট যত দ্রুত নিরসন করবে, তত দ্রুত ডাক্তাররা তাদের কর্মক্ষেত্রে ফিরবে। দাবি আদায়ের এ আন্দোলনে মেডিকেল কলেজগুলোর একাডেমিক কার্যক্রমও বন্ধ রাখা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। কাল 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ছাড়াও তার সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি। যোগ দেবেন 1 লাখ রোহিঙ্গার গণ ইফতারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা গুতেরেসের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন। বলছেন, রোহিঙ্গাদের ভরণ পোষণ ও প্রত্যাবাসন ইস্যুতে আর্থিক সহায়তা বৃদ্ধির উপর জোর দেবে বাংলাদেশ। জাতিসংঘের মহাসচিব হবার আগে থেকেই বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে অবগত অ্যান্তোনিও গুতেরেস। সবশেষ 2017 সালে ঢাকা এসেছিলেন তিনি, গিয়েছিলেন কক্সবাজারে। প্রায় 7 বছর পর এবার ভিন্ন বাস্তবতা ও পরিবর্তিত বাংলাদেশে 3 দিনের সফরে আসছেন তিনি। এবারও রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি, সাথে থাকবেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুতেরেসের সফরসূচি সম্পর্কে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে, এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়, এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। জাতিসংঘ মহাসচিবের এই সফরে আলোচনার কেন্দ্রে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা ইস্যু। রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটা জরুরি তাও জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরার চেষ্টা করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন এই বিশ্লেষক। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়াও রোহিঙ্গাদের কে বাংলাদেশে থাকাকালীন সময়ে যে ধরনের বৈশ্বিক সহায়তা প্রয়োজন সেই বিষয়ে একটা বড় রকমের আলোচনা এখানে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গাদের পুনর্বাসন এবং প্রত্যাবাসনের জন্য যে ধরনের আর্থিক সহায়তা দরকার সেই জায়গাতে এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে, মূলত সেটা খাদ্য কেন্দ্রিক এবং অন্যান্য সহায়তা কেন্দ্রিক। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মহাসচিব জোর দিবেন। রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের তদন্ত এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। আইনি সহায়তা বা যে ধরনের তথ্যগত, প্রযুক্তিগত এবং বৈশ্বিকভাবে যে ধরনের সহায়তা করা দরকার সেই দিকেও হয়তোবা এই আলোচনাটা যাবে। সফর নিয়ে 14 মার্চ জাতিসংঘ মহাসচিব একটি প্রেস ব্রিফিং করতে পারেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা সম্পর্কে অবহিত করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা। তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার প্রাপ্তিতে তার দেশ কাজ করছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা এ কথা বলেন। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানান যে তার দেশ মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছে এবং নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার নিশ্চিত করতে এটি এগিয়ে নিচ্ছে। জানান, গাম্বিয়ার প্রেসিডেন্ট এই বিষয়ে পূর্ণ সমর্থন দিচ্ছেন এবং এটি গুরুত্বের সঙ্গে দেখছেন। এ সময় অধ্যাপক ইউনূস গাম্বিয়াকে রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জন্য ধন্যবাদ জানান এবং মামলার সফল নিষ্পত্তির জন্য গাম্বিয়ার অবিচল প্রতিশ্রুতি ও প্রচেষ্টার প্রশংসা করেন। কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক বীজ বপন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। নেতাদের অভিযোগ, নতুন দল এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে হয় নাগরিক অবস্থান কর্মসূচি। সেখানে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
তিনি অভিযোগ করেন নতুন দল এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। বলেন গণপরিষদ নয়, বরং নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে। ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে দুপুরে শাহজাহানপুরে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। ভোট ও নির্বাচনকে ভয় পায় তারা। ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে যা কিছু তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? সন্ধ্যায় বারিধারায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক বীজ বপন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে, কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও বন্ধ হয়নি তাদের চক্রান্ত। তাই শক্তিশালী সংসদ গঠনের মাধ্যমে সংস্কার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি। সংবিধানের গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার আমরা নিয়ে আসব। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে। এরই মধ্যে আইনটির খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর উপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও হয়রানির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ করছে বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ। এ নিয়ে বুধবার সচিবালয়ে আইন উপদেষ্টা দপ্তরে আসে ধর্ষণ বিরোধী মঞ্চের একটি প্রতিনিধি দল। মাগুরায় শিশু ধর্ষণের বিচার কাজ ১ মাসের মধ্যে সম্পন্ন করা, মুনিয়া তনু ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় আনা, ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা সহ ৫ দফার দাবি জানান তারা। পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে নাই। আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে। ধর্ষণ বিরোধী মঞ্চের ৫ দফা স্মারকলিপিকে যৌক্তিক বলে মনে করেন আইন উপদেষ্টা। বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে বলে জানান তিনি। মাগুরার ঘটনায় কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। নারীদের প্রতি হেনস্থা, হয়রানি বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান আইন উপদেষ্টা। আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। এদিকে সংবাদ সম্মেলনে মাগুরায় ধর্ষিত শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শিশুটির শারীরিক অবস্থার অবনতির কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। কন্ডিশন আরও ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday. প্রেস সচিব জানান, সিএমএইচের চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। শিশুটির জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। আমরা সবাই মিলে প্রার্থনা করি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।
স্বতন্ত্র ডেটা অথরিটি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকছে এনআইডি কার্যক্রম, এমন তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বলেছেন, অপতথ্য ও তথ্য চুরি ঠেকানো সহ উন্নত নাগরিক সেবার জন্য সরকার বহির্বিশ্বের মতো স্বতন্ত্র ডেটা অথরিটি করতে চায়, তবে তা এখনও ধারণা পর্যায়ে। জাতীয় পরিচয়পত্রের কর্তৃত্ব নিয়ে নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন নতুন নয়, বরং আওয়ামী লীগ সরকারের আমলেও আরেক দফা আন্দোলন করেন তারা। যদিও সেই আন্দোলনের মুখেই নির্বাচন কমিশন থেকে এনআইডি স্থানান্তর করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় সংসদে পাশ করা হয় জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয় আইনটি বাতিলের প্রস্তাব করে। 3 জানুয়ারি সেই প্রস্তাব অনুমোদন করে নির্বাচন কমিশনের হাতেই সরকার এনআইডির কর্তৃত্ব রাখে। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সরকারের কাছে এনআইডির জন্য স্বতন্ত্র স্বাধীন সংস্থা গঠনের সুপারিশ করে, যা নিয়ে আপত্তি জানিয়ে আন্দোলনে নেমেছে ইসির কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু এনআইডির জন্য কেন এই স্বতন্ত্র সংস্থার প্রয়োজন, বিষয়টি ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। একটা মাত্র অথরিটি সব ডেটার কন্ট্রোল নিয়ে নেবে না। সব ডেটার কন্ট্রোল নিয়ে নিলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই ডেটা ভালনারেবিলিটি তৈরি হয় এবং ডেটা ফ্লোতে বাধার সৃষ্টি হয়। তো এটা আমরা আমাদের গত 15 বছরের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। আমাদের ডার্ক ওয়েবে 5 কোটি মানুষের তথ্য পাওয়া যাচ্ছে। অপারেবিলিটিটা আমরা বেটার করতে চাচ্ছি এবং যেহেতু আমাকে ডিপিআইতে যেতে হবে, সেই জন্য আমার একটা জাতীয় ডেটা অথরিটি থাকা দরকার। প্রত্যেকটা মন্ত্রণালয় তার সেবা দেওয়ার জন্য যতটুকু ডেটার প্রয়োজন ততটুকু ডেটার ওনারশিপ নেবে। নাগরিক তথ্য সুরক্ষায় বিশ্বের অনেক দেশেই এমন স্বতন্ত্র সংস্থা রয়েছে। সেই মডেলেই ডাটা অথরিটি করতে চায় সরকার। এটা একটা ধারণার মধ্যে আছে, যেই ধারণাটা বৈশ্বিক স্ট্যান্ডার্ডকে কমপ্লিমেন্ট করে। আমরা বলছি না যে নির্বাচন কমিশনের যেই আইটি সেল আছে আমরা সেটাকে বন্ধ করে দেব। এর মাধ্যমে প্রত্যেকটা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে। তাদের ডেটা প্রাপ্তির অন্য মন্ত্রণালয়ের উপরে তাদের যে ডেটা অধিকার, এই অধিকারটা সুরক্ষা পাবে। এখন নির্বাচন কমিশন যেই ডেটাবেসটা মেনটেন করে তারা সেটাই মেনটেন করবে, কিন্তু ধীরে ধীরে আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা অথরিটির দিকে যেতে হবে। সরকারের এমন পরিষ্কার অবস্থান থাকলেও আন্দোলন অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এনআইডির কর্তৃত্ব নির্বাচন কমিশনের অধীনে রাখতে বৃহস্পতিবার সারা দেশে 2 ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার এত বছরেও শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ নাগরিক গড়ার পরিবেশ তৈরি হয়নি, এ কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, শিক্ষাঙ্গনে অস্ত্রবাজি ও হানাহানির কারণে শিক্ষার্থীরা সঠিক দিক নির্দেশনা পায়নি। জুলাই অভ্যুত্থানের পর একটি সুন্দর রাষ্ট্র গঠনের প্রত্যাশা ছিল সবার, তবে সেটিও এখনও পূরণ হয়নি। অনুষ্ঠানে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, যাদের কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই শাহবাগের কুশীলরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ফ্যাসিস্টদের মোকাবেলা ও শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এই সমাজ, এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে তারা যদি আল্লাহর ভয়কে ধারণ করতে পারে, নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিকভাবে তাকওয়ার পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের ন্যায় ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নতুন যে প্রত্যাশা জন্ম নিয়েছে একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়া, আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফেসবুকে এক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ, যদিও বেশ অভিমানের সুরেই সাইলেন্ট কিলার লিখেছেন, সব বিদায় তো আর পারফেক্ট হয় না। রিয়াদের বিদায়ের নৈবেদ্য আফরান পিয়ালের কাছে। সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না, এই লাইনটাই মাহমুদুল্লাহ রিয়াদের সাথে মিলে মিশে একাকার হয়। পুরো ক্যারিয়ারে ভক্তদের ভালোবাসায় যিনি বন্দী ছিলেন, যার অবসর নিয়ে ভক্তদের কত না পরিকল্পনা ছিল, সেই রিয়াদ অবসর নিলেন সাইলেন্টলি। ফেসবুক পোস্টে অভিমানের সুরে সাইলেন্ট কিলার লিখলেন, সব বিদায় তো আর পারফেক্ট হয় না। ব্যর্থতার গল্প রিয়াদের কম নাই, সফলতাও কি কম আছে?
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান রিয়াদ। ওয়ানডে আইসিসি ইভেন্টে রিয়াদের সেঞ্চুরি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি মারা ব্যাটারের নামটাও মাহমুদুল্লাহ রিয়াদ। পরিশ্রম, নিবেদনার হার না মানার মানসিকতার জন্যই গড়পড়তা মানের ক্রিকেটার থেকে ফ্যান্টাস্টিক ফাইভ, ফ্যাবিউলাস ফাইভ কিংবা পঞ্চপাণ্ডবের একজন হয়েছেন রিয়াদ। কামব্যাকের উদাহরণ রিয়াদই দেখিয়েছেন। যেখানে সবাই ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিল, সেখান থেকেই রূপকথার ফিনিক্স পাখির মতো জেগে ওঠেন রিয়াদ। যারা অনুপ্রেরণা খুঁজতে চান, রিয়াদ তাদের জন্য আদর্শ হতে পারেন। 2023 বিশ্বকাপের আগে বাদ পড়ে কোনো অজুহাত নয়, কোনো সিম্প্যাথি খোঁজার চেষ্টা নয়, কোনো ইমোশনাল ইন্টারভিউ নয়। দিনের পর দিন তীব্র রোদে রিয়াদ অনুশীলন করে গেছেন, নিজের কাজটা করে গেছেন, ফলও পেয়েছেন। রিয়াদ তাই সবার মনে থাকবেন তার চেষ্টায়, তার নিবেদনে, তার বদলে যাওয়ায়। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচটা খেলে ফেললেন রিয়াদ। শেষের আগে জীবনের নিষ্ঠুর বাস্তবতার সাথেও পরিচিত হয়ে গেলেন। টানা 4টা ওয়ানডে ম্যাচে 50 করা রিয়াদ মাত্র এক ম্যাচের ব্যর্থতায় রীতিমতো বোঝা হয়েছেন। জীবনের বাস্তবতা তো এমনই, একটা ব্যর্থতা ভুলিয়ে দেয় কত কত সাফল্যের গল্প। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার সমন্বিত প্রচেষ্টায় 176 জন বাংলাদেশের নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় বুধবার তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। অভিবাসীরা বৃহস্পতিবার ভোর রাতে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদের দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদেরকে লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে বিদায় জানিয়েছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। গেল বছরের জুলাই থেকে প্রায় 4,500 বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে। ধর্ষণ চেষ্টার জন্য হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার নাজিম ও রূপা দম্পতি। সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানায় পুলিশ। ঘটনার 4 দিন আগে সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন তাদেরকে। হত্যাকাণ্ডের পেছনে চুরি ডাকাতির কোনো মোটিভ নেই বলে মনে করছে পুলিশ। সোমবার ভোরে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে। হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই। পরে ফরিদপুরে অভিযান চালিয়ে নাজিম রূপা দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 4 দিন আগে কমলাপুর রেল স্টেশনে পরিচয়ের পর তাদের নিজ বাসায় আশ্রয় দেন সাইফুর। এরপরই বিভিন্ন উপায়ে রূপাকে যৌন হয়রানি করতেন তিনি। রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো, বটি নিয়ে এসে তখনও নাজিম বা রূপার বক্তব্য মতে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া, তখন তাকে কোপানো শুরু করে। 9 তারিখ রাতে ঘুমিয়ে থাকা রূপাকে ধর্ষণের চেষ্টা করে সাইফুর। এ সময় স্বামী নাজিম বটি নিয়ে হামলা চালায়। উপাধ্যক্ষকে জখম করে তারা পালিয়ে যান। একটা রুমই শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে দিত না। একটা রুমেই তারা শুধু 3 জনেই, মাঝখানে ছেলেটা থাকতো সাইফুর রহমান এক সাইডে, মেয়েটা এক সাইডে। বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। তো এইভাবেই চলছিল। মেয়েটা খুবই বেশি এই বিষয়, তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায়, তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথাগুলো বলতে পারছিল না। নিহত সাইফুর রহমান স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। কয়েক মাস আগেই উত্তরখানে নিজস্ব বাড়ির কাজ ধরায় সেখানে বাসা ভাড়া নিয়ে একা থাকা শুরু করেন সাইফুর। রূপা এবং নাজিমের যে বিষয়টা, ওরা যে খুব বেশি শিক্ষিত মানুষ তাও না, হয়তো লেখাপড়া ওরকম নেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গভীর রাতের আগুনে পুড়ে গেছে মহাখালী 7তলা বস্তির প্রায় 2 শতাধিক ঘর। নিঃস্ব আশ্রয়হীন কয়েকশো মানুষ। রমজান মাসে সেহরি, রোজা আর ইফতার ছাপিয়ে তাদের হাহাকার এখন মাথা গোজার ঠাঁই নিয়ে। বুধবার ভোর রাতে সেহরির সময় আগুন লাগে মহাখালীর 7তলা বস্তিতে। 1.5 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, কিন্তু ততক্ষণে ছাই 2 শতাধিক ঘর। ফায়ার সার্ভিস জানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় তাদের প্রথম ইউনিট। পরে যোগ দেয় আরও 7টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। বস্তিবাসীর মতে এর আগে বেশ কবার আগুন লেগেছে এখানে। কারণগুলো চিহ্নিত, কিন্তু নেই সচেতনতা।
দুপুরের পর সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য প্রায় 14 কেজি ওজনের ত্রাণের বস্তা দেওয়া হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও আসছে বিভিন্ন ধরনের খাবার। আনুমানিক 5টা 20 মিনিটের সময় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট এখন ড্যাম্পিং ডাউন চলছে। আমাদের লোকজন ভিতরে ঢুকেছে। আপনারা দেখতে পেয়েছেন যে টিনের নিচে এখনো ছোট ছোট ফ্লেম আছে। টিন সরিয়ে আমাদের লোকজন কাজ করতেছে। ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের কারণ এটা এখনই বলা যাবে না। আমাদের অগ্নি নির্বাপন কাজ এখনো চলছে। ফুটপাত থেকে শপিং মল, ঈদের কেনাকাটায় ভিড় বাড়ছে ক্রেতাদের। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খুলনার বিপণী বিতানগুলোতে চলছে বেচাকেনা। ইফতারের পর ক্রেতাদের উপস্থিতি বাড়ে কয়েক গুণ। নারী ও শিশুদের জন্য রয়েছে নতুন নতুন কালেকশন। পছন্দসই রং ও নকশার পোশাক বেছে নিতে ব্যস্ত নারীরা। সাথে লাগবে প্রসাধনী, ম্যাচিং জুতা আর গহনা। পছন্দের পাঞ্জাবি কিনতে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ঢু মারছেন পুরুষরা। আর কিশোর যুবকদের পছন্দ হাল ফ্যাশনের শার্ট প্যান্ট। আবদারে পিছিয়ে নেই শিশুরাও, তবে প্রতিবারের মতো এবারও দাম নিয়ে রয়েছে অভিযোগ। বিক্রেতাদের দাবি দাম বেড়েছে পাইকারি বাজারে। খুলনার ছোট বড় মিলে শতাধিক মার্কেট রয়েছে। আমি জামা কিনেছি, স্যান্ডেল কিনেছি, মেকআপ কিনেছি, গেঞ্জি কিনেছি, প্যান্ট কিনেছি, শার্ট কিনবো পরে আর পাঞ্জাবি কিনবো পরে। ডিজাইন মিলতেছে না বা পছন্দ হচ্ছে না, এই একটা সমস্যা। জামা বানাতে দিলে টেইলার্সরা আগে দিবে না, তো ঈদের আগে তো দিতে পারবে না, এই জন্য আগে থেকে কেনা। অবশেষে ট্রেনে জিম্মি নাটকের অবসান হলো পাকিস্তানে। সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির 33 সদস্য। বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের যাত্রীদের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। অভিযানের সময় সন্ত্রাসীর সাথে গোলাগুলিতে 4 সেনা সদস্য নিহত হয়েছে। যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি বলেও জানানো হয়। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির বিরুদ্ধে চলছে পাকিস্তানি সামরিক বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান। ছিনতাই হওয়া ট্রেনের খুব কাছেই এভাবে অবস্থান নিতে দেখা যায় সামরিক বাহিনীর সদস্যদের। মঙ্গলবার বেলুচিস্তানের পাহাড়ি এলাকা বোলান পাসের কাছে কোয়েটা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে হামলা করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। রেল লাইন উড়িয়ে দিয়ে পাহাড়ের নিচে একটি টানেলের কাছে থামাতে বাধ্য করে যাত্রীবাহী ট্রেনটিকে। 9টি বগি দখলে নিয়ে জিম্মি করা হয় প্রায় 500 যাত্রীকে। এ ঘটনা জানাজানির পরই ঘটনাস্থলে পাঠানো হয় সেনাসহ নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি টিম। ঘণ্টার পর ঘণ্টা অভিযান, দুপক্ষের গোলাগুলিতে হতাহত হন অনেকে। উদ্ধার করা হয় বেশ কয়েকজন যাত্রীকে। নিজ মুখে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন বেঁচে ফেরা এক যাত্রী। সবাই চিৎকার করে কাঁদছিল, ট্রেনের মাটিতে শুয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। চারদিকে শুধুই গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পর কয়েকজন এসে আমাদের নামতে বলে, পেছনে না তাকিয়ে সোজা চলে যেতে বলে। তাদের আদেশ না মেনে উপায় ছিল না। সামরিক বাহিনী জানিয়েছে ট্রেন ছিনতাইকাণ্ডে অংশ নেয় 33 হামলাকারী। অভিযানে নিহত হয়েছে সবাই। উদ্ধার করা হয়েছে 300 জিম্মিকে। এর আগে 48 ঘন্টার আলটিমেটাম দেয় বিচ্ছিন্নতাবাদীরা। তাদের দাবি ছিল বালুচ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি, সেই সাথে ফিরিয়ে দিতে হবে গুম হওয়া স্বাধীনতাকামীদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন জঙ্গি গোষ্ঠী আইএসের সদস্য শামীমা বেগম। সম্প্রতি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এক রায়ে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ মানবাধিকার সংগঠন ইউকে হিউম্যান রাইটস ব্লগ। সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী শামীমা আইনি দৃষ্টিকোণ থেকে আবারও ব্রিটিশ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। ব্রিটিশ নাগরিক শামীমা বেগম 2015 সালে মাত্র 15 বছর বয়সে আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি ডাচ নাগরিক ইয়াগো রিয়েডিকে বিয়ে করেন এবং তিন সন্তানের জন্ম দেন, যাদের সবাই পরবর্তীতে মারা যায়। 2019 সালে সিরিয়ার আল হোল শরণার্থী শিবিরে অবস্থানকালে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।